পানামার বিপক্ষে ব্রাজিল যখন খেলতে ছিল তখন দুইটা পয়েন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে অনেক বড় অ্যাডভান্টেজ দিতে পারে। প্রথম যে পয়েন্ট সেটা হলো যে পুরো ম্যাচটাতে ব্রাজিলিয়ানরা যেভাবে প্রেস করছে এইটা ছিল আনবিলিভেবল। আমরা গত 4-5 বছরে মনে হয় ব্রাজিলকে এত প্রেস করতে দেখি নাই। কিছু পার্টিকুলার প্লেয়ার ক্লাবেও এরকম প্রেস করে না, যেমন ধরেন ভিনিসিয়াস। এই ম্যাচটাতে পুরোটা সময় মানে মোস্ট অফ দ্য টাইম, একদম একটা প্লেয়ার তো সবসময় প্রেস করবে না, মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যখন প্রেসিং করা দরকার ও যখন বল হারাইতেছে ও বলটার জন্য যাচ্ছে, প্রেস করতেছে, প্রেস করতে করতে নিজেদের হাফ পর্যন্ত কাভার করে ফেলতেছে। এই যে একটা টেন্ডেন্সি প্রেস করার, আপনি রাফিনহাকে দেখেন, আপনি ম্যাথিউস কুনিয়া, ইগার থিয়াগো, রায়ান, সবাই মোটামুটি প্রচুর পরিমাণে প্রেস করছে, এনরিকে প্রেস করছে। তো এই প্রেসিংটা কেন দরকার? কারণ দেখেন আমরা বর্তমানে যে ফরমেশনে খেলতেছি এইটা 4-2-4, এবং এই ফরমেশনে আপনি যখন বল হারাবেন সাথে সাথে আপনার মিডফিল্ডের উপরে একটা প্রেসার পড়বে এবং আপনাকে অনেক বেশি ট্রানজিশন ঘটাইতে হবে। এখন আপনি যদি প্রেস না করেন, আপনি যদি আপনার অ্যাটাকেররা 2-3 জন যদি দাঁড়ায় থাকে যে ওকে ফাইন বল আসুক তারপরে দেখা যাবে, তখন আপনার মিডফিল্ড কলাপস করবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং ব্রাজিলিয়ানরা যে এই প্রেসটা করতেছে এইটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, এবং এইটা আমাদের পুরো ওয়ার্ল্ড কাপেই কন্টিনিউ করতে হবে। আর 2 নম্বর পয়েন্টটা হলো যে আমাদের রিজার্ভ বেঞ্চ নিয়ে আমি যথেষ্ট খুশি, এবং কার্লো আনচেলত্তি টেকনিক্যালি খুব সুন্দরভাবে আমাদের রিজার্ভ বেঞ্চটাকে সাজাইছেন বলে আমার কাছে মনে হয়। এখন এই কথা ডিটেলসে যাওয়ার আগে একটু ক্লিয়ারলি বলি যে ভাই, রিজার্ভ বেঞ্চ নিয়ে বলতে আমি বেঞ্চ গরমের কথা বলতেছি না। অনেকে বলতে পারেন যে ভাই আপনারা আগের ওয়ার্ল্ড কাপে বেঞ্চ গরম দিয়েই তো অনেক কিছু করে ফেলবেন বলছে। আমি বেঞ্চ গরমের কথা বলতেছি না, কারণ আমার বেঞ্চে কোন ফুটবলার আছে আমি জানি। আপনি লিও পেরেরার কথা চিন্তা করেন, আপনি ওয়ার্ল্ড কাপে যদি ওকে না নিত, ব্রাজিল যদি ওরে কল না করতো, আপনার লিও পেরেরা বলে কোনো খেলোয়াড় আছে এটা আপনি জানতেন না। ইভানেসকে আপনি বহু আগেই বলে গেছেন। আমাদের বেঞ্চে থাকবে দানিলোর মতো লর্ড, আমাদের অ্যালেক্সান্দ্রো বলুন বা ডগলাস সান্তোস বলুন, যার কথাই বলুন, আহামরি কোনো বড় ফুটবলার না বর্তমান সময়ে এসে। আপনি ওয়েসলিকে কয়জন চিনতো? তারপর আপনি চিন্তা করেন আমাদের মিডফিল্ডে যে দানিলো, ফেবিনহো, অ্যাটাকিং জোনের ইগার থিয়াগো হয়তো এই সিজনটাতে ভালো করছে, কিন্তু এর আগে যারা ব্রাজিল ফ্যানরা বাইরে যারা আছেন তারা কয়জন চিনতেন? আপনি এনরিক তো রিয়াল মাদ্রিদে বেঞ্চেই বসেছিল, লাস্টে গিয়ে কিছু ম্যাচ ভালো খেলে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেল। তারপর রায়ান, আপনি চিনতেন রায়ানকে। সো মার্টিনেলি, এরা আহামরি কোনো বড় ফুটবলার না যাদেরকে নিয়ে আমরা বেঞ্চের গরম দেখাবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে কার্লো আনচেলত্তি যখন স্কোয়াডটা ঘোষণা করছেন, উনি কোন প্রোফাইলের ফুটবলার নিচ্ছেন, তাদের সাথে পেয়ার যারা করবে বা তাদের সাথে যাদেরকে সুইচ করা হবে তাদের প্রোফাইলটা কিরকম সেইটা ম্যাচ করানোর ট্রাই করছে। যে আমার ট্রানজিশন যখন ঘটবে, আমার ট্যাকটিক্স যখন পরিবর্তন হবে, মাঠে যখন আমার কিছু চেঞ্জেস ডিমান্ড হবে, আমি যেন এই প্রোফাইলের ফুটবলার দিয়ে করতে পারি। যেমন ধরেন আমাদের ডিফেন্স দিয়ে চিন্তা করেন, আমাদের স্টার্ট করবেন মোস্ট প্রবাবলি অ্যালেক্সান্দ্রো এবং ওয়েসলি। এই পেয়ারটা দিয়ে দেখেন, অ্যালেক্সান্দ্রো ডিফেন্সিভ ওয়ার্কটা করতে পছন্দ করে, ডিফেন্সিভ সলিডিটি দেয়, ওয়েসলি অফেন্সিভ ওয়ার্ক করতে পছন্দ করে। সুতরাং আপনার ওয়েসলি যখন ওভারল্যাপ করবে, আপনার ডিফেন্স যাতে ভেঙে না পড়ে, ওই জন্য অ্যালেক্সান্দ্রো অনেকটা থার্ড সেভির রোলটা প্লে করবে। এখন এইটা করলে যে জিনিসটা হবে যে আপনার ডিফেন্স সাথে সাথে ভেঙে পড়ার সুযোগ নাই, আপনার একটা ফুলব্যাক থার্ড সেভির পজিশনটা মোটামুটি প্লে করতেছে। আবার ওদের অপোজিট যে দুইজন আছে, ডগলাস সান্তোস এবং ইভানেস ডিফেন্সিভ সলিডিটি দেয়, ডগলাস সান্তোস একটু উপরে উঠে খেলতে পছন্দ করে। এই যে আমার দুইটা বেঞ্চের ফুটবলার যারা এসে আমার ট্যাকটিক্স ঠিক থাকতেছে, কিন্তু খেলার যে দুইটা ফ্লাঙ্ক আমরা পুরোপুরি ডিফারেন্ট ভাবে ইউজ করতেছি। এক সময় দেখবো যে রাইট উইং অনেক বেশি ওভারলোড হয়ে গেছে। রাইট উইং যখন ওভারলোড হয়ে যাবে, যেমন ওয়েসলিকে তো আমরা মোস্ট অফ দ্য টাইম খেলাবো, এতে কোনো সন্দেহ নেই। এখন ওয়েসলি উপরে উঠে গেছে, তাহলে কি হবে? ওই রাইট ফুল ব্যাক পজিশন ওইটা কি আমরা পুরোপুরি ছেড়ে দেবো? এটা কি পুরোপুরি অকেজো হয়ে যাবে? আসো তোমরা আইসা গোল দিয়ে যাও, এরকম হবে? এরকম হবে না। কেন হবে না? আমাদের মার্কুনেস থাকাটা অনেক বড় অ্যাডভান্টেজ এই জায়গাতে। মার্কুনেস কিন্তু ওই ফুল ব্যাক ওই এরিয়াটাকে পুরোপুরি কাভার করতে পারে। পেয়ে যেতে এই জিনিসটা বহুবার করছে, যখন আশরাফ হাকিমি অনেক বেশি উপরে উঠে যায় ওই জোনটাকে মার্কুনেস পুরোপুরি কাভার আপ করে। তো এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। মার্কুনেস গিয়ে ওই রোলটাকে
মোটামুটি কাভার করতে পারতেছে। সেন্ট্রালে এসে মাগালেস থাকতেছে, মাগালেসও নির্ভর থাকবে, লেফটে থাকতেছে সান্দ্রো এবং রাইটে থাকতেছে মার্টিনেজ। সুতরাং আমাদের উপরে যদি ওভারলোড করতে যাই তারপর আমাদের ডিফেন্স সলিডিটি থাকতেছে। আবার চিন্তা করেন যদি এমন হয় যে আমরা ডগলাস সান্তোস ওয়েসলি দুইজনকে স্টার্ট করাইতে চাই, কোনো সমস্যা নেই। কারণ কি আমাদের দলে তখন কার্লো আনচেলত্তি একজন মিডফিল্ডার বাড়াই দিবে। দুইজন ওভারল্যাপ করছে, সমস্যা নাই, মিডফিল্ডার একজন বেশি আছে যেমন পাকেতা, তখন আমাদের ফরমেশনটা হয়তো 4-3-3 হয়ে যাবে। তখন পাকেতা এসে মিডফিল্ডটাকে কাভার করবে এবং ডিএম পজিশনে থাকা ক্যাসিমিরো, যখন আমরা কাউন্টারে আসবো ক্যাসিমিরো এসে ঠিক থার্ড সিবির রোলটা প্লে করবে। ফুল ব্যাক নাই তো কি হচ্ছে, আমাদের মিডফিল্ড এসে আমাদের ডিফেন্স লাইনটাকে ওই 3 ম্যান ব্যাক লাইন করে ফেলতেছে। তো এটি হলো ট্যাকটিক্স যে আপনার ফুলব্যাক নিছেন এমন ভাবে যারা উপরে উঠে গেলে আপনার ডিফেন্সিভ সলিডিটি থাকবে, আবার একজন উপরে উঠে গেলে আরেকজন এসে ডিফেন্সিভ সলিডিটি দিতে পারবে। সেটা হইতে পারে ওয়েসলি, সেটা হইতে পারে ইবেনেস, আবার এদিকে ডগলাস সান্তোস হইতে পারে, আবার আলেক্সান্দ্রো হইতে পারে। আবার যদি চিন্তা করেন অ্যাটাকিং জোনটাতে আমরা যদি এই 4-2-4 এই ফরমেশনেই থাকি, আবার যদি চিন্তা করি সে জায়গাতে আমাদের থাকতেছে অ্যাটাকিং জোনটাতে মোটামুটি ধরে নেওয়া যায় যে রাফিনাকে আমরা স্টার্ট করাইতে পারি অ্যাজ এ নাম্বার 10। ওকে ফাইন, রাফিনা যদি নাম্বার 10-এ থাকে ওর রোলটা কিরকম? ও প্রেস করতে পছন্দ করে, ও হয়তো গোল স্কোরিং অ্যাবিলিটিও আছে, কিন্তু সমস্যা কি ওর ভিতরে ক্রিয়েটিভিটির একটা অভাব আছে, তাই না? ক্রিয়েটিভিটির অভাবটাকে আপনি রিপ্লেস করতে পারবেন উইথ নেইমার। যখন আপনি নেইমারকে খেলাইতেছেন আপনার ক্রিয়েটিভিটি ইজিলি আসতেছে, আপনি চাইলেই রাফিনাকে রাইট উইং লেফট উইং যেখানে মন চায় শিফট করতে পারবেন। নেইমারের টপিকটাই যদি আপনি চিন্তা করেন যে আপনার কাছে মনেই হইতে পারে যে ভাই নেইমার তো প্রেস করবে না, আপনি যদি পাকেতা বা রাফিনার জায়গাতে নেইমারকে খেলান সেক্ষেত্রে তো ওই যে প্রেসের জায়গাটা থেকে আমাদের একটা নড়বড়ে অবস্থা হয়ে যাবে। এইটার সমাধান কিন্তু আমি প্রথমে বলছি যে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার প্রেস করছে। আপনি রাফিনা প্রেস করে, আপনার ইগার থিয়াগো এসে যদি প্রেস করে, আপনার ভিনিসিয়াস যদি প্রেস করে, এই আশেপাশের লোকজন যে পরিমাণে প্রেস করবে সেক্ষেত্রে দেখা যাবে নেইমারের যে প্রেসিং করার দায়িত্ব ওইটা অনেক বেশি কমে যাবে। তো আপনি দাঁড়ায় থেকে যেমন রাফিনা নাম্বার 10-এ বসে অনেক বেশি এনার্জেটিক ফুটবল খেলতো, অনেক প্রেসিং করতো, বা আপনার পাকেতার কাছ থেকে হয়তো একটু বেশি কন্ট্রোল পাইতেন। কিন্তু আমাদের যখন পরিস্থিতি ডিমান্ড করবে যে আমাদের গোল লাগবে, ক্রিয়েটিভিটি লাগবে, তখন আপনি ওইখানে নেইমারকে ইনক্লুড করতে পারতেছেন। এই যে আপনি একটা এনার্জেটিক ফুটবলারকে রিপ্লেস করতেছেন উইথ আ জিনিয়াস, তখনই আপনার খেলার মোমেন্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। অপোনেন্ট আপনার ট্যাকটিক্সটা আর ধরতে পারবে না, ধরতে ধরতে আপনি গোল করে ফেলবেন। আবার চিন্তা করেন যে আপনি যদি রাফিনহাকে নাম্বার 10-এ না খেলেন, নেইমারও নাম্বার 10-এ নেয়, সেক্ষেত্রে আপনি পাকেতাকে যদি মিডফিল্ডে অ্যাড করেন তাহলে মিডফিল্ডের ভিতরে অনেক বেশি কন্ট্রোল আসবে, হয়তোবা অনেক ক্রিয়েটিভিটি পাবেন না, অনেক প্রেসিং পাবেন না, বাট স্টেবিলিটি আসবে যেটা আপনার বাকি দুই মিডফিল্ডারকে অনেক বেশি হেল্প করবে। এবার যদি আসেন রাইট উইং পজিশনটার দিকে চিন্তা করি আমরা ট্যাকটিক্যালি, রাফিনহা স্টার্ট করতেছে, রাফিনহার সাথে সাথে ওয়েসলিও অনেক বেশি ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার পাশাপাশি ধরেন আমরা পাকুয়েতাকেও খেলাইতেছে, পাকুয়েতাও কিন্তু রাইট সাইডে ব্যবহার করা হবে। আমরা গত ট্রেনিং সেশনটাতে দেখছি যে পাকুয়েতা রাইট উইং জোনটাতে ধরে খেলবে। আবার আমাদের ব্রুনো গিমারেজও রাইট সাইড থেকে উঠতে পছন্দ করে। এই যে আমরা রাইট সাইডে অনেক বেশি ওভারলোড করতেছি না, ওভারলোড করলে কি হবে, অপোনেন্ট অবশ্যই আপনার ওই রাইট সাইডটাকে অনেক বেশি ফোকাসে রাখার ট্রাই করবে এবং ওই জায়গা থেকে আপনার ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি স্পেস পেয়ে যাবে, ভিনিসিয়াস স্পেস পেয়ে যেতে পারে। আপনার কাছে যদি ম্যাথিস কুনহা থাকে স্পেস পেয়ে যেতে পারে। এবং আপনি যদি পাকেতাকে খেলান, পাকেতাকে যদি ওই 4-3-3 এরকম ফরমেশনে খেলেন, তাহলে কিন্তু আপনার প্রেসিং করার জন্য ম্যাথিস কুনহাকে দরকার নেই, আপনার মিডফিল্ডের যথেষ্ট লোক আছে। তাহলে আপনি ওইখানে ইগার থিয়াগো খেলাইতে পারেন। ইগার থিয়াগো আপনার নাম্বার 9 বা ওই বক্সের ভিতরে অনেক বেশি কার্যকর ফুটবলার। আপনারা তো অনেক বেশি প্রেস করতে পারেন, ইগার থিয়াগো যথেষ্ট প্রেস করে, সমস্যা নাই, কিন্তু আপনার একদম প্রপার নাম্বার 9 খেলাইতে পারবেন যদি আপনি মিডফিল্ডে খেলেন। আবার যদি আপনি চিন্তা করেন যে আমাদের লেফট উইং পজিশনটাকে একটু ওভারলোড করতে যাবো, কোনো সমস্যা নাই, আপনার ম্যাথিস কুনহা আছে, আপনার ভিনিসিয়াস জুনিয়র আছে, আপনি নেইমারকে নামাই দেন, লেফট উইং অটোমেটিক্যালি ওভারলোড হয়ে যাবে। এবং এইদিকে ওভারলোড হয়ে গেলে আপনার রাফিনাকে প্রপারলি ইউজ করতে পারলে বা আপনার সুপার সাব হিসেবে লুইস এনরিকে যদি ইউজ করতে পারেন, মোর দেন না। আবার প্রোফাইলের কথা চিন্তা করেন, অ্যাটাকিং জোনে যে প্রোফাইলগুলো আছে একটার সাথে আর একটা ডিফারেন্ট। রাফিনা রাইট উইং পজিশনে যেভাবে খেলে ওর রিপ্লেস হিসাবে লুইস এনরিক
পুরো ডিফারেন্ট ফুটবল খেলে। রাফিনা কিন্তু প্রচুর পরিমাণে ড্রিবলিং করবে না, রাফিনা জাস্ট ট্যাকটিক্স ওয়াইজ ফুটবল খেলে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে আপনার আউট অফ দ্য ট্যাকটিক্স কিছু করতে হয়। এই জিনিসগুলো করতে গেলে আপনাকে ফিজিক্যালি অনেক স্ট্রং হইতে হয়, অনেক বেশি স্কিল থাকতে হয়, অনেক বেশি ড্রিবলিং থাকতে হয়। আপনার সহজ সমাধান হয়েছে লুইস এনরিক, যে পরবর্তীতে এসে 15-20 মিনিটে খুব এনার্জেটিক পারফরমেন্স দিতে পারে। আবার লুইস এনরিকের বিকল্প হিসাবে যাকে নেওয়া হচ্ছে রায়ান আবার ওর থেকে ডিফারেন্ট ফুটবলার, প্রোফাইলটা আলাদা। রায়ান আবার উইং থেকে বক্সের ভিতরে গিয়ে গোল করতে পছন্দ করে, যেটা আবার লুইস এনরিক পারে না, বা রাফিনহাও খুব একটা পারে না, যে একদম উইং থেকে বল নিয়ে গিয়ে বক্স টু বক্স গিয়ে অনেকটাই সেন্ট্রাল পজিশনে গিয়ে গোলে কনভার্ট করা। এইটা রায়ান আবার খুব ভালো পারে। দেখেন রাফিনহার রিপ্লেস যে সে এক প্রোফাইলের ফুটবলার, ওর রিপ্লেস যে বা ওর জায়গাতে আমরা কাউকে যদি চিন্তা করি সে আরেক ধরনের ফুটবলার। আপনার খেলার পরিবর্তন, ট্রানজিশন যে আনতে চাইতেছেন, সে সময় এই জিনিসগুলোকে খুব কাজে দেবে। আগে আমরা কি দেখতাম যে নাম্বার 9, হ্যাঁ, নাম্বার 9 পজিশনে যারা খেলতো রিচার্লিসন, ফিরমিনো আর ছিল জেসুস, তিনজনই আল্লাহ দিলে একই প্রোফাইলের ফুটবলার, যারা বক্সে থাকতে পছন্দ করে না, যারা মোটামুটি ওই উইং, ফলস 9 এই পজিশনগুলোতে খেলতে পছন্দ করে। কিন্তু এইবার মেসিস কুনহা এই ফলস 9 গুলোতে খেলতে পছন্দ করে, আমাদের এনরিক যে উইং ধরেও খেলতে পছন্দ করে বা নাম্বার 9এও ভালো, আর ইগার থিয়াগো একদম স্ট্রং একটা নাম্বার 9, যেটার অভাবে আমরা গত কয়েকটা ওয়ার্ল্ড কাপে ভুগতেছিলাম। তো এই একটা প্রোফাইলের সাথে আর একটা প্রোফাইলের যে চেঞ্জেস, এইটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়। এইটা হয়তো বা একই পজিশনে একই প্রোফাইলের দুইটা প্লেয়ার থাকলে আপনি ট্যাকটিক্সে পরিবর্তন আনতে পারবেন। আপনি যখন প্লেয়ার সাব করতেছেন তখন আপনার ওই একই ধারায় থাকবে, মোমেন্টাম কোনো শিফট হওয়ার সুযোগ থাকবে না। আপনি দেখেন ভিনিসিয়াস যে টাইপের ফুটবলার, মার্টিনেলি আবার পুরো ডিফারেন্ট টাইপের ফুটবলার। একই ভাবে খেললে ওইটার সমস্যা নেই, কিন্তু মার্টিনেলির নিচে নামার যে প্রবণতা, প্রেস করার যে প্রবণতা, মিডিয়া এসে যে হেল্প করার প্রবণতা, ওইটা কিন্তু আবার ভিনিসিয়াসের নাই। আবার ভিনিসিয়াসের যে অন বি অন পজিশন থেকে বের হয়ে গোলে কনভার্ট করা, ওইটা কিন্তু আবার মার্টিনেলের শর্টেজ আছে। এই যে একটা প্লেয়ারের যে উইক জোন, ওইটাকে যে আমি রিপ্লেস করতেছি আর একটা প্লেয়ারের স্ট্রং জোন দিয়ে, এইটা আপনার খেলার মোড় ঘুরাই দেয়, যেটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। এখন এই আলাপ টালাপ দেখে আপনার কাছে মনে হইতে পারে যে ভাই আপনি অনেক বেশি আশা দেখাইতেছেন, আমরা কি ওয়ার্ল্ড কাপে জেতার জন্য প্রস্তুতি নিয়ে নিছি, আমরা কি ওয়ার্ল্ড কাপ জিততে যাইতেছি। আপাতত এটার উত্তর হলো না, কারণ আমাদের কত বাজে অবস্থা টিম কম্বিনেশনে। আমাদের ওয়ার্ল্ড কাপের আগে আর ম্যাচ আছে একটা, ওই ম্যাচটাতেও আমাদের এখনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কার্লো আনচেলত্তি এখনো শিওর না একটা মিডফিল্ডার উনি বাড়াবেন নাকি কমাবেন। এই হলো আমাদের প্রিপারেশন অবস্থা, আমাদের টিম কম্বিনেশন অবস্থা যাচ্ছে তাই। সুতরাং আমি যেহেতু দেখতেছি আমার দলের প্রিপারেশন যথেষ্ট না, কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ড কাপে মাত্র 12টা ম্যাচ পাইতেছে ভাই। ওয়ার্ল্ড কাপের আগে একটা কোচ 12টা ম্যাচ পাইতেছে, সেই দল নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ জিতে যাবেন, এটা তবে আশা করাও বোকামি বর্তমান পরিস্থিতি অনুযায়ী। আমি দেখতেছি যে আমার 10টা বন্ধু আমার থেকে বেটার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাইতেছে, আমি তাদের থেকে অনেক কম প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাইতেছি। তো পরীক্ষা হলে ঢোকার সময় তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি ফার্স্ট হব, ওই সুযোগটা তো নাই। এই ব্রাজিলের একই অবস্থা, ব্রাজিলের থেকে 2-4টা না, আমি 10-12টা দল দেখাইতে পারবো যারা আমাদের থেকে ফার 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 বেটার প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে যাইতেছে। সুতরাং আপনি আগে আগে কিছু বলতে পারেন না। হইতে পারে যে আমাদের ম্যাচ উইনার আছে অনেক, আমাদের জিনিয়াস একটা কোচ আছে, আমাদের নেইমারের মতো ভরসা করার মতো লোক আছে, আর ভিনিসিয়াসরা পারফর্ম করলে আমরা যে কোনো ম্যাচ জিততে পারবো, হইতে পারে। এগুলো ক্লিক করলে 7-8টা ম্যাচ ক্লিক করে গেলে আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আপনি যদি আগে থেকে একটা ওভার কনফিডেন্স নিয়ে বসে থাকেন, তাহলে ধরা খাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।